হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বা জাতীয় পাঠ্যক্রম কাঠামো। এই বিষয়টি আলোচনা করবার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য প্রচুর উপযোগী। এছাড়া অলরেডি আমি 4টি কমিশন কমপ্লিট করে দিয়েছি। তোমরা এগুলো দেখতে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এগুলি গিয়ে কভার করে নিতে পারো। চলো দেরি না করে শুরু করি আজকের বিষয়। এবার আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 is a fourth national curriculum framework published in 2005 by the National Council of Education Research and Training in India. এখানে বলা হয়েছে যে এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটি হলো আমাদের ভারতবর্ষের চতুর্থতম কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যা 2005 সালে NCERT-এর দ্বারা প্রকাশিত হয়েছিল। এছাড়াও ইটস প্রিভিয়াস ফ্রেমওয়ার্কস ওয়ার পাবলিশড ইন 1975, 1988 অ্যান্ড 2000। এর আগে যে ফ্রেমওয়ার্কগুলি প্রকাশিত হয়েছিল বা পাবলিশড হয়েছিল সেগুলি 1975, 1988 এবং 2000 সালে প্রকাশিত হয়েছিল। এই ফ্রেমওয়ার্কগুলি কী কী বলেছিল বা কী করেছিল সেগুলি আমরা দেখে নেব। 1975 সালে বলা হয়েছিল জেনারেল সায়েন্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, অ্যাক্টিভিটি ইন্টিগ্রেটেড সায়েন্স রিকমেন্ডেড আপ টু ক্লাস 10। এই 1975 সালে বলা হয়েছিল এই সাধারণ বিজ্ঞান আমাদের কম্পালসারি সাবজেক্ট হিসাবে যুক্ত থাকবে, যা ক্লাস 10 পর্যন্ত থাকবে। এবং 1988 সালে বলা হয়েছে সায়েন্স কারিকুলাম শুড বি লার্নার সেন্ট্রিক, ডেভেলপ উইল ডিফাইন অ্যাবিলিটি ইন কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। এখানেও সায়েন্স কারিকুলাম থাকবে যা আমাদের বিকাশ করবে লার্নার সেন্ট্রিক, মানে লার্নার সেন্ট্রিক হয়ে থাকবে, যা আমাদের কগনিটিভ, অ্যাফেক্টিভ ও সাইকোমোটর ডোমেন এবিলিটিগুলোকে বিকাশ করবে। কগনিটিভ যেমন আমাদের ডিপলি থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক্যালভাবে ভাবনা। অ্যাফেক্টিভের মধ্যে আমাদের ইন্টারেস্ট, আমাদের মনোভাব, আমাদের ভ্যালু, এগুলির কথা দেখা হবে। আর সাইকোমোটরের ক্ষেত্রে ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি বা প্র্যাকটিক্যাল কাজ, এই সবের কথা এখানে বলা হয়েছে, মানে সায়েন্স কারিকুলামের মাধ্যমে এগুলি ডেভেলপ হবে। এবং 2000 সালে বলা হয়েছে টিচিং অফ সায়েন্স অ্যান্ড টিচ ইন আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পার্ট অফ এনভায়রনমেন্ট স্টাডি ইন প্রাইমারি রেকমেন্ডেড। সায়েন্সের টিচিং করা হবে এবং আপার প্রাইমারি ও সেকেন্ডারি পার্টের ক্ষেত্রে এনভায়রনমেন্ট স্টাডিটা থাকবে। এবং 2005 সালে বলা হয়েছে ফোকাস অন লার্নিং উইদাউট বার্ডেন, রিডিউশন ইন সিলেবাস ইনক্লুডিং এজ অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট। মানে 2005 সালে এখানে ফোকাস করা হয়েছে লার্নিং উইদাউট বার্ডেনকে, মানে বোঝাহীন শিক্ষাকে, মানে সিলেবাসটাকে যেন একটু রিডিউস করা বা কম আনা হয়, মানে একটি উপযুক্ত বয়স হিসাবে যেন সিলেবাস গঠন করা হয়ে থাকে। এখানে একটি আমার বিষয় বলার হলো যে এই লার্নিং উইদাউট বার্ডেন কথাটি এনসিএফে শুধুমাত্র ফোকাস করেছিল, কিন্তু তার ইমপ্লিমেন্ট হয়েছিল আমাদের ইয়শপাল কমিটির মধ্যে। এই বিষয়টি আমি পরে নিয়ে আসব। তোমরা মনে রাখবে পরীক্ষার মধ্যে কিন্তু এটা এসেছিল এবার, ইয়শপাল কমিটি লার্নিং উইদাউট বার্ডেন কথা বলেছে, এটা ডাইরেক্ট প্রশ্ন এবার এসেছিলো। শুধুমাত্র এনসিএফ লার্নিং উইদাউট বার্ডেন ফোকাস করেছিল, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন হয়েছিল ইয়শপাল কমিটিতে। এবার আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে কি বলেছে। এনসিএফ প্রোভাইড দি ফ্রেমওয়ার্ক ফর ক্রিয়েশন স্কুল সিলেবাস, রাইটিং টেক্সট বুক, গিভিং গাইডলাইন্স অন টিচিং প্র্যাকটিস ফর দি স্কুল। এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটি আমাদের প্রোভাইড করেছিল স্কুল সিলেবাসকে কিভাবে তৈরি করা যাবে, তারপর পাঠ্যক্রমকে বা পাঠ্যপুস্তককে কিভাবে রচনা করা যাবে, এবং গাইডলাইন প্রোভাইড করেছিল কিভাবে টিচিং প্র্যাকটিস অনুশীলন করা হবে স্কুলের মধ্যে। এই সব বিষয়ের মধ্যে ন্যাশনাল কারিকুলাম ফোকাস করেছিল। এক হলো স্কুল সিলেবাসের জন্য, আরেকটি হলো পাঠ্যপুস্তক রচনার জন্য, এবং গাইডলাইন প্রোভাইড করেছিল টিচিং প্র্যাকটিস মানে টিচিং অনুশীলনের জন্য। এবার আমরা দেখে নেব আর কি বলেছে এই এনসিএফ। The NCF 2005 based its policy on previous government report on education, such as Learning Without Burden and National Policy of Education 1986-92 and Focus Group Discussion. এখানে বলা হয়েছে
দি এনসিএফ যে বেস্ট করেছিল তা প্রিভিয়াস গভর্নমেন্টের রিপোর্ট হিসাবে, এছাড়া যেমন লার্নিং উইদাউট বার্ডেন মানে বোঝাহীন শিক্ষা যেন হয়ে থাকে, এছাড়া ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 ও 1982-তে কী বলা হয়েছে সেটি, এবং একটি নির্দিষ্ট ফোকাস গ্রুপের ডিসকাশনভাবে এই পলিসি তৈরি হয়েছিল। এছাড়া এই এনসিএফ 2005 has been translated into 22 language and has influenced the syllabus in 17 state। এখানে এই এনসিএফটি ট্রান্সলেট হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল 22টি ল্যাঙ্গুয়েজে, এবং এটি 17টি স্টেটে মানে 17টি রাজ্যে ইনফ্লুয়েন্স করেছিল এই সিলেবাসটি, মানে এই সিলেবাসটি 17টি রাজ্যের মধ্যে প্রভাবিত হয়েছিল। এবার আমরা দেখব ওয়াই ফর্মুলেট ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। কেন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005কে গঠন করা হয়েছিল, এর কারণগুলি কী? টু রিমুভ ইলস অফ প্রেজেন্ট স্কুল স্টুডেন্টদের যে অসুবিধাগুলি হচ্ছিল সেগুলিকে রিমুভ করা। এছাড়া ইনফ্লেক্সিবিলিটি অফ স্কুল প্র্যাকটিসকে নমনীয় করে তোলা। এছাড়া স্কুল ডিসকারেজ ক্রিয়েটিভ থিঙ্কিং, স্কুলগুলি স্টুডেন্টদের ডিসকারেজ করছিল ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের জন্য। তারা শুধুমাত্র পুঁথিগত জ্ঞানের উপরেই বিকাশ করছিল। স্টুডেন্টরা যে কিছু নিজের ক্রিয়েটিভভাবে কিছু ভাবতে পারবে বা ক্রিয়েটিভভাবে কিছু করতে পারবে তার জন্য স্কুলগুলি কোনো রকম উৎসাহিত করছিল না, শুধুমাত্র নিরুৎসাহিতই করছিল। এখানে তাই বলা হয়েছে নেগলেক্টিং হোল পার্সোনালিটি চাইল্ড, মানে শিশুর যে হোল পার্সোনালিটি মানে সব দিক থেকে শিশু পার্সোনালিটি ডেভেলপ করবে, তার জন্য স্কুল শুধুমাত্র অবহেলাই করে গেছে, কোনো রকম কার্যকর করছিল না। তার জন্য এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ করা হয়েছিল। এবার আমরা দেখব নিড অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের চাহিদা কেন পড়েছিল, এর কারণগুলি রিডিউস স্ট্রেস অন চিলড্রেনদের যে স্ট্রেস হয়েছিল সেগুলোকে রিডিউস করা, শিক্ষার জন্য যে স্টুডেন্টদের টেনশন হচ্ছিল বা তাদের শিক্ষাটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল সেগুলোকে কমিয়ে আনা, এবং মেক ইভ্যালুয়েশন রেগুলারলি, তাদের মূল্যায়ন করা রেগুলার বেসিসে, মানে তাদের জন্য প্রতিদিনই ইভ্যালুয়েশন করা তার কথা বলা হয়েছে। প্রোভাইড স্পেস ফর টিচার ফর ক্রিয়েটিভ থিঙ্কিং, টিচারকে স্পেস দিতে হবে ক্রিয়েটিভ টিচিংয়ের জন্য। টিচার যেন একইভাবে না পড়িয়ে অনেক ক্রিয়েটিভ মেথডের মাধ্যমে যেন শিক্ষার্থীদের পড়িয়ে থাকে, তার জন্য টিচারকে স্পেস প্রোভাইড করতে হবে। এবং বলেছে প্রোভাইড এ টুল ফর ডায়াগনোসিস অ্যান্ড রিমিডিয়াল অ্যাকশন, মানে এমন কিছু টুল প্রোভাইড করতে হবে যেখানে স্টুডেন্টের ডায়াগনোসিস বা রিমিডিয়াল অ্যাকশন, স্টুডেন্টদের যে মানে কেন পড়তে পারছে না, তাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, বা যেসব স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে তাদের জন্য রিমিডিয়াল অ্যাকশন বা ডায়াগনোসিসের মাধ্যমে টুল প্রোভাইড করে তাদের সঠিকভাবে শিক্ষাদান করা। এবার আমরা দেখব চেঞ্জিং সিস্টেম টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক। এই সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে, মানে টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিকে নিয়ে আসবে। শুধু টিচারের কথা ভাবলে হবে না, এখানে স্টুডেন্টের ওপর নির্ভর করেই শিক্ষাদান করতে হবে। কানেক্টিং নলেজ টু দি লাইফ আউটসাইড অফ স্কুলের বাইরে জীবনের সাথে জ্ঞানকে সংযোগ করতে হবে, মানে স্কুলের বাইরে যেসব শিক্ষাগুলো আছে সেই শিক্ষার সাথে জ্ঞানকে তুলে ধরতে হবে। লার্নিং শিফট আউট ফ্রম রোড মেথড বলতে এখানে বোঝাচ্ছে মুখস্থ ধরনের মেথড, মানে মুখস্থ শিক্ষার থেকে যেন লার্নিংকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তার কথা এখানে বলা হয়েছে। কারিকুলাম ইনরিচমেন্ট গোয়িং বিয়ন্ড দিস টেক্সট বুক, পাঠ্যক্রমকে এমন সমৃদ্ধ করতে হবে যেন টেক্সট বুকের বাইরে সব থাকে, মানে শুধু টেক্সট বুকের অবধিই যেন পাঠ্যক্রমটি সীমাবদ্ধ না থাকে, সেটি যেন বিয়ন্ড হিসাবে মানে কারিকুলাম যেন সমৃদ্ধ বিয়ন্ড হিসাবে হয় তার কথা বলা হয়েছে। মেকিং এক্সাম মোর ফ্লেক্সিবল, এক্সাম ব্যবস্থাকে মোর ফ্লেক্সিবল মানে নমনীয় করতে হবে। এবার আমরা দেখব অবজেক্টিভ অফ এনসিএফ। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের অবজেক্টিভ বা উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হলো টু ডেভেলপ কগনিটিভ সাইকোমোটর অ্যান্ড এফেক্টিভ স্কিল, মানে স্টুডেন্টের মধ্যে কগনিটিভ স্কিল যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং, রিজনিং থিঙ্কিং, ডিপলি থিঙ্কিং মানে যুক্তিযুক্তভাবে ভাবনা, জটিলভাবে ভাবনা, এইসব থিঙ্কিংগুলো যেন ডেভেলপ হয়।
এছাড়া সাইকোমোটরে বলেছে যারা ফিজিক্যালি স্কিল করতে পারে খেলাধুলার মাধ্যমে বা বৃত্তিমূলক কাজ বা হাতে বানানো কিছু প্র্যাকটিক্যাল কাজ এইসব যেন করতে পারে তার উপর ডেভেলপ করতে বলেছে এনসিএ। এছাড়া বলেছে এফেক্টিভ স্কিল তাদের ইন্টারেস্ট অনুযায়ী বা তাদের মনোভাব অনুযায়ী তাদের জন্য শিক্ষা দেওয়া হয় বা তাদের ভ্যালু এডুকেশন হয়, তার জন্য এনসিএ কথা বলেছে এই 3টি বিষয়ের মধ্যে। এছাড়া বলেছে টু লে ইমপেসিস অফ থট প্রসেস অ্যান্ড ডি ইমপেসিস মেমোরাইজেশন, চিন্তা শক্তির উপর বেশি জোর দিতে হবে এবং মুখস্থকরণ বা মুখস্থবিদ্যার উপর কম জোর দিতে হবে, যেন স্টুডেন্টরা চিন্তার উপরই বেশি নির্ভর করে, মুখস্থকরণের উপরে নয়। এবার দেখব আমরা টু ইউজ ইভ্যালুয়েশন ফর ইমপ্রুভমেন্ট ফর স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, ইভ্যালুয়েশন ইউজ করে স্টুডেন্টের অ্যাচিভমেন্টকে ইমপ্রুভমেন্ট করা। এছাড়া অ্যান্ড টিচিং লার্নিং স্ট্র্যাটেজি অন বেসিস ফর রেগুলার ডায়াগনোসিস অ্যান্ড ফলোয়েড রিমিডিয়াল ইনস্ট্রাকশন, এই টিচিং লার্নিং স্ট্র্যাটেজিটা আমাদের বেস করবে রেগুলার ডায়াগনোসিস, মানে স্টুডেন্টদের দেখাশোনা করা, তারা কতটা পড়ছে না পড়ছে, তাদের কী অসুবিধে, এবং ফলোয়েড বাই রিমিডিয়াল ইনস্ট্রাকশন। রিমিডিয়াল ইনস্ট্রাকশন, যেসব শিশুরা পিছিয়ে যাচ্ছে তারা কেন পিছিয়ে যাচ্ছে, তার কারণ কি সেটি জেনে তাদের আবার শিক্ষা দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া, তার কথা বলা হয়েছে। এছাড়া আমরা এই অবজেক্টিভ অফ এনসিএফ এর মধ্যে দেখতে পাচ্ছি যে টু মেক ইভ্যালুয়েশন ইন্টিগ্রেটেড পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, ইভ্যালুয়েশনটাকে যেন টিচিং লার্নিং প্রসেসের মধ্যে নিয়ে আসা যায়। এছাড়া টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অ্যাবাউট দি লার্নার, দি প্রসেস অফ লার্নিং অ্যান্ড দি লার্নিং এনভায়রনমেন্ট, শেখার প্রক্রিয়া এবং শেখার পরিবেশ সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া টু মেক দি প্রসেস টিচিং অ্যান্ড লার্নিং এ লার্নার সেন্টার্ড অ্যাক্টিভিটি, টিচিং লার্নিং প্রসেসকে যেন বানানো হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে লার্নার সেন্ট্রিক অ্যাক্টিভিটি দ্বারা, যেন শিক্ষার্থীর উপর নির্ভর করেই এই টিচিং লার্নিং প্রসেসটাকে তৈরি করা হবে, তার কথা বলা হয়েছে। মানে টোটালটাই টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিকের কথা বলা হয়েছে, মানে শিক্ষার্থীদের ওপরই সব কিছু নির্ভর করে সব কিছু করা হবে। এবার আমরা দেখব এনসিএফ কন্ট্রিবিউশন অফ টিচার এডুকেশন। এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টিচার এডুকেশনে কতটা অবদান রেখেছে সেটাই আমাদের বিষয়। টিচার এডুকেশন ডিসিপ্লিন হ্যাজ এ মাল্টিডিসিপ্লিনারি বা মিক্সড অল সাবজেক্ট, টিচার এডুকেশনের সাবজেক্টগুলো শুধুমাত্র একটি দুটির উপরে নির্ভর করবে না, এই বিষয়গুলি বিভিন্ন ধরনের হবে, যেমন ম্যাথ, সায়েন্স, সাইকোলজি, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, সবগুলো মিলিত হবে, মানে সবগুলো বিষয়ে টিচার এডুকেশনে থাকবে, যেখানে মিক্সড অল সাবজেক্টের কথা বলা হয়েছে। এছাড়া টিচার উইল বি মাল্টি এক্সপোজার, হি উইল টিচিং উইথ ভেরিয়েন্ট টাইপ অফ মেথড, টিচার হবে মাল্টি এক্সপোজার, মানে বহু গুণ তার মধ্যে থাকবে, তিনি বিভিন্ন মেথডের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকবে, শুধুমাত্র লেকচার মেথডের মাধ্যমে না, স্টুডেন্টদের সাথে ডিসকাশন করবে, স্টুডেন্টদের সাথে কোশ্চেন অ্যান্সার মেথড করবে, ফিডব্যাক নেবে, প্লে ওয়াইজ মেথড নেবে, বিভিন্ন ধরনের মেথডের মধ্যে শিক্ষা প্রদান করবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গিভ ইম্পর্টেন্ট বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল আসপেক্ট, মানে দুটির মধ্যেই, মানে থিওরিটিক্যালের মধ্যেও গুরুত্ব দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলোর মধ্যেও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে বলা হয়েছে পিস এডুকেশনের কথা। পিস এডুকেশন উইল বি অপশনাল সাবজেক্ট টিচার এডুকেশন, অপশনাল সাবজেক্ট হিসাবে পিস এডুকেশন বিষয়টি থাকবে। পিস এডুকেশন বিষয়টি কি আমরা জেনে নিই। পিস এডুকেশন হলো যেখানে মূল্যবোধ, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা এবং নিজের অন্যের এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার আচরণগুলি অর্জন করার প্রক্রিয়া, মানে মূল্যবোধ, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা এবং নিজেকেও বুঝবে, অন্যকেও বুঝবে এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলে যে আচরণগুলি অর্জন করবে সেটাকেই পিস এডুকেশনের কথা বলা হয়েছে। এনসিএফ অনুযায়ী টিচারের রোল কী হবে সেটি এবার আমরা দেখব। টিচারের রোলগুলি কী হবে? টিচারের রোল হবে এনকারেজমেন্ট, স্টুডেন্টদের উৎসাহিত করা, সাপোর্টিভ, স্টুডেন্টকে সাপোর্ট করা, স্টুডেন্টদের ফ্যাসিলিটেট করা, অ্যান্ড টিচার হ্যাভ ডিসকভার স্টুডেন্ট ট্যালেন্ট, ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল, টিচার ফিজিক্যাল এবং ইন্টেলেকচুয়াল পোটেনশিয়ালের মাধ্যমে স্টুডেন্টের ট্যালেন্টকে ডিসকভার করে থাকবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইম্পর্ট্যান্ট বিষয়, যেটি হলো হেলথ এডুকেশন এবং ইয়োগার কথা এখানে বলা হয়েছে। কি বলেছে? হেলথ এডুকেশন অ্যান্ড ইয়োগা মাস্ট কিপ ইনটু এলিমেন্টারি, সেকেন্ডারি অ্যান্ড পি সার্ভিস
টিচার এডুকেশন মানে হেলথ এডুকেশন এবং যোগা যেন এলিমেন্টারি সেকেন্ডারি প্রি সার্ভিস টিচার এডুকেশন মানে যারা বিএড ডিএলএড করছে বা ফ্রেশার যারা টিচার হবে তাদের জন্য এই হেলথ এডুকেশন এবং যোগা বিষয়টি থাকবে। এছাড়াও টিচার এডুকেশনের ক্ষেত্রে বলা হয়েছে ইনক্রিজ ডিউরেশন টাইম প্রি সার্ভিস টিচিং প্রোগ্রাম মানে প্রি সার্ভিস টিচিং প্রোগ্রামের সময়কালটাকে বাড়ানো হবে, মানে যারা ডিএলএড বিএড করছে তাদের সময়কালটাকে বাড়ানো। এছাড়া ইন্টিগ্রেশন অফ পেডাগোগিক্যাল থিওরি অ্যান্ড টিচিং প্র্যাকটিস থ্রু স্কুল ইন্টার্নশিপ মানে স্কুল ইন্টার্নশিপের মাধ্যমে পেডাগোগিক্যাল থিওরি উইথ টিচিং প্র্যাকটিসকে একসাথে সংহত করা হবে। পেডাগোগিক্যাল থিওরি হলো টিচিং স্কিল কীভাবে পড়ানো হবে সেটা, টিচিং প্র্যাকটিস মানে টিচিং প্রশিক্ষণ মানে শিক্ষার প্রশিক্ষণ। তোমরা যদি এই জিনিসটা ভালো করে জানতে চাও আমি একটি ভিডিও করেছি, সেটির মধ্যে তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটির মধ্যে ন্যাশনাল কমিশন অফ টিচার, এটার মধ্যে আমি ছোট্ট করে ডিসকাস করেছি টিচার এডুকেশন কী, ইন সার্ভিস প্রি সার্ভিস কী, পেডাগোগিক্যাল থিওরি কী, এইসব বিষয়গুলি তোমরা যদি দেখতে চাও তোমরা এই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।